আমন্ত্রণ দেশ জনপদ লাইভের সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে আজ অংশ নেবে বেশ কয়েকটি দল। সেখানে রয়েছেন সহকর্মী সাইফুল রিপন। সরাসরি যুক্ত হচ্ছি সাইফুলের সঙ্গে। সাইফুল, আজকের বৈঠকের ব্যাপারে কি তথ্য রয়েছে জানাবেন? দুঃখিত, সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেছে দেশের স্থলবন্দরগুলোতে। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম নাজিম ও মেহেদিনুর পরশ। শুরুতেই চলে যাচ্ছি চট্টগ্রামে। নাজিম, শাটডাউন কর্মসূচির কারণে স্থলবন্দরে কেমন প্রভাব পড়েছে জানাবেন? চট্টগ্রামে যে শাটডাউন কর্মসূচির কারণে পুরো কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে। কারণ বন্দর কেন্দ্রিক বা কাস্টমস কেন্দ্রিক যতগুলো সংস্থা দপ্তর সবগুলোর কাজ কিন্তু এই যে কমপ্লিট শাটডাউন সেটির কারণে কিন্তু পুরো কার্যক্রমে স্থবিরতা বিরাজ করেছে। সকাল থেকে আমরা দেখেছি এখানে কাস্টম সংশ্লিষ্ট যতগুলো সংস্থা দপ্তর রয়েছে সবগুলো কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এখানে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। কারণ যেটি দেখছি এখানে পুরো শাটডাউনের কারণে কাস্টমসের কোনো কর্মকর্তা তাদের কাজে যোগ দেননি। সেটি একরকম অঘোষিত ছুটি বলা যায়। তাদের যে কমপ্লিট শাটডাউন সেটি ছুটির মতোই চলছে। সেই কারণে সিএনজি ভ্যান থেকে শুরু করে বন্দর কেন্দ্রে যতগুলো কার্যক্রম সবগুলো কার্যক্রমে কিন্তু একরকম প্রায় বন্ধ হয়েছে। পাশাপাশি আমদানি রপ্তানির যে কার্যক্রম সেটিও কিন্তু ধীরে ধীরে বন্ধ হওয়ার পথে। কারণ যেসব শুল্কায়নের যেসব কাজ সেটি কাস্টমসের কেন্দ্রিক বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু কোনো ধরনের কার্যক্রম আসলে চলছে না। পাশাপাশি যারা আমদানি রপ্তানি কারক রয়েছেন, যারা শিপিং এজেন্ট থেকে শুরু করে বন্দর সংশ্লিষ্টরা যেটি বলছেন সেটি হচ্ছে যে এই কাস্টমসের কর্মবিরতির কারণে তাদের যে কমপ্লিট শাটডাউন সেই শাটডাউনের কারণে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিন্তু আমদানি রপ্তানি কারকরা। কারণ দিনের পর দিন যদি বন্দরের জেটিতে যে শিপগুলো বা জাহাজগুলো যদি কন্টেনারগুলো যদি বসে থাকে তাহলে এগুলো অতিরিক্ত মাসুল গুনতে হবে ব্যবসায়ীদেরকে। আর শিপিং এজেন্টের যে দীর্ঘ লাইন যে জট তৈরি হবে সেই জটের কারণে কিন্তু একরকম পুরো কার্যক্রমে স্থবিরতা বিরাজ করবে বলে বন্দর সংশ্লিষ্টরা বলছেন। তারা যেমনটি বলছেন যে কাস্টমসের এই হঠাৎ শাটডাউনের কারণে তাদের যে হটকার সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের কারণে কিন্তু পুরো বন্দর সংশ্লিষ্ট বা যতগুলো দপ্তর সংস্থা রয়েছে সবগুলো সংস্থায় কিন্তু আলাদা আসলে প্রভাব পড়তে শুরু করছে। কারণ সকাল থেকে আমরা কাস্টমসের এই কার্যালয়ে এসে দেখেছি এখানে বন্ধই বলা যায়, কার্যক্রম অবশ্যই ছুটি। এখান থেকে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা এসে তাদের যে কার্যক্রম সেটি করতে না পারে তারা এসে ফিরে যাচ্ছেন। কারণ পুরো কাস্টমস হাউস বন্ধ হয়ে রয়েছে, অবশ্যই ছুটি বলছে। কারণ এখানে আমরা সকাল থেকে কাস্টমসের কোনো কর্মকর্তা কর্মচারীকে এখানে দেখিনি, শুধু যারা সিকিউরিটি গার্ড ছিল তারাই কিন্তু শুধু এই কাস্টমস হাউসে এসেছেন। পাশাপাশি অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারী কাউকে কিন্তু আমরা দেখিনি। পুরো শাটডাউন কর্মসূচি চলছে কাস্টমস হাউসে। এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিকার হচ্ছেন আপনার শিপিং এজেন্টের যারা কর্মকর্তা রয়েছে তারা, এবং বন্দর সংশ্লিষ্ট আমদানি রপ্তানি কারকের যার সঙ্গে যারা জড়িত এইসব কর্মকর্তারা কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন এবং তারা সবচেয়ে বেশি লোকসানের শিকার হবেন বলে বলছেন। কারণ বন্দর কেন্দ্রিক আমদানি রপ্তানি যেসব পণ্যগুলো শুল্কায়ন করা হয় সেই শুল্কায়ন করা না হলে এগুলো কিন্তু দিনের পর দিন যেহেতু বন্দরে পড়ে থাকবে সেজন্য তাদের যে লোকসান সেটি লোকসানের মুখে তারা পড়বেন। তারা যেটি বলছেন এনবিআর এর কর্মকর্তা এবং কাস্টমসের যে সমন্বয়হীনতা যেটি বলা যায় সেই সমন্বয়হীনতার কারণে বা তাদের যে দীর্ঘ কয়েকদিন পর পর হঠাৎ আন্দোলনের কারণে কিন্তু পুরো বন্দর কেন্দ্রিক কার্যক্রমে ব্যবসায়িক কার্যক্রমে কিন্তু একরকমের আসলে স্থবিরতা বিরাজ করছে। তাই সাধারণ সিএনএ বেতন থেকে শুরু করে বন্দর সংশ্লিষ্ট যারা বলছেন এই সমস্যা নিরসনে যেন দ্রুত পদক্ষেপ না হয়, নাই তো কিন্তু আমদানি রপ্তানি কারণে কিন্তু বর্ধনের প্রভাব পড়বে। কারণ চট্টগ্রাম বন্দরকে বা চট্টগ্রামকে কিন্তু অর্থনীতির প্রাণকেন্দ্র বলা যায় চট্টগ্রাম বন্দরকে। এক্ষেত্রে কাস্টমসের কর্মবিরতির কারণে কিন্তু পুরো কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে বা ধীরে ধীরে আমদানি রপ্তানি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হওয়ার পথে মনে করছেন আপনার বন্দর সংশ্লিষ্টরা। আমরা চলে যাবো এখন ব্রাহ্মণবাড়িয়া, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী পরশ, তিনি জানাবেন এই কর্মবিরতির বিস্তারিত। পরশ। নাজিম, আপনাকে জানিয়ে রাখি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের দাবিতে এনবিআর এর যে কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন চলছে। এর ফলে যে ব্রাহ্মণবাড়িয়ার যে কাস্টম হাউস এবং শুল্ক স্টেশনের যে কর্মকর্তা কর্মচারী তারাও কিন্তু দ্বিতীয় দিনের মতো তাদের কর্মবিরতি চালিয়ে যাচ্ছে।
এর প্রভাব পড়েছে দেশের অন্যতম রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখড়াস্থল বন্দরে। এই বন্দর দিয়ে সব ধরনের রপ্তানি কার্যক্রম কিন্তু একেবারে বন্ধ রয়েছে। গত শেষ শুক্রবার যে রাজস্ব কর্মকর্তাদের স্বাক্ষরিত যে বিল অফ এক্সপোর্টের ফলে যে এই বন্দর দিয়ে গত শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত 26টি ট্রাকে করে 92 টন মাছ এবং 62 টন যে ময়দা ভারতে রপ্তানি করা হয়েছিল। আজ রবিবারকে কিন্তু এই বন্দর দিয়ে কোনো ধরনের যে পণ্য আমদানি রপ্তানি হয়নি। আমি আছি এখন স্থল বন্দরে, যে স্থল বন্দর এলাকায় আপনি দেখতে পাচ্ছেন যে ইয়ার্ডের সামনে দাঁড়িয়ে আছে। ইয়ার্ডটিতে কিন্তু প্রতিদিন যে বিভিন্ন ট্রাকে করে বিভিন্ন পণ্য কিন্তু এখানে রপ্তানি করা হতে বা ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে। তো আজ এই ইয়ার্ডটি কিন্তু একেবারে খালি রয়েছে। তো যে ব্যবসায়ীরা বলছেন যে তারা বিল অফ এক্সপোর্টের স্বাক্ষরিত না থাকার কারণে তারা আগে থেকে তারা জানতেন যে তাদের যে শাটডাউনের বিষয়টি রাজস্ব কর্মচারীদের, সেই কারণেই কিন্তু তারা কোনো পণ্য কিন্তু বন্দরে আনেনি। আমি এখন আছি যে বন্দরে যে স্থানটিতে ইয়ার্ডিতে। তো এখানে যে সকাল থেকে যে বেশ কয়েকজন ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু এসেছেন, তারা এসে বলছেন যে বন্দরের কার্যক্রম বন্ধ থাকার কারণে তারা কিন্তু বিরাট ক্ষতির একটা সম্মুখীন হবে বলে আমাকে জানিয়েছেন। তারা বলছেন যে তাদের এই সমস্যাটি যেন দ্রুত সমাধান করা হয়। তো তো আপনাকে আমি আরেকটি তথ্য জানিয়ে রাখি যে আন্তর্জাতিক যাত্রী পারাপারের কর্মসূচি আওতামুক্ত থাকায় এই বন্দর দিয়ে কিন্তু যাত্রী পারাপার কিন্তু স্বাভাবিক রয়েছে। তো সার্বিক বিষয় যে বলে এখানকার যে বন্দরের যে রাজস্ব কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু ক্যামেরার সামনে আসতে চাননি। তারা বলছেন যে তারা যে যাত্রী পারাপার স্বাভাবিক রেখেছেন এবং শাটডাউনের বিষয়ে তারা কিন্তু কোনো বিস্তারিত আমাদের কিন্তু বলছে না। তো এ ছিল আমার কাছে সর্বশেষ। ইশিকা। পরশ, অনেক ধন্যবাদ আপনাকে। ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে আজ অংশ নিয়েছে বেশ কয়েকটি দল। এই মুহূর্তে সেখানে বক্তব্য রাখছেন ঐকমত্য কমিশনের চেয়ারম্যান আলী রিয়াজ। সরাসরি যাচ্ছে সেখানে। রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে কে নেতৃত্ব দিচ্ছে, কে পাশে আছেন, সেই প্রশ্ন কিন্তু আমরা করি নাই। আমাদের সকলের লক্ষ্য ছিল যে একটি ফ্যাসিবাদী শাসন থেকে আমরা মুক্ত হব। আমাদের লক্ষ্য ছিল যে ব্যবস্থা ফ্যাসিবাদী শাসনকে তৈরি করেছে তার কাঠামোগত পরিবর্তনগুলো আমাদের করতে হবে। এই সংকল্পের থেকে সমস্ত রকম মত পার্থক্যকে পাশে রেখে আমরা সকলে সমবেত হয়েছিলাম। আপনাদের কর্মীরা প্রাণ দিয়েছেন, নিপীড়ন সহ্য করেছেন। সেই রক্তের উপর পাড়া দিয়ে, সেই রক্তের স্রোতের মধ্য দিয়ে আমরা এখানে এসেছি। আমরা সকলেই এখানে এসেছি, প্রত্যেকে যে যেখানে ছিলাম, যেভাবে ছিলাম, আমাদের সংগ্রামের জায়গাটা ছিল যে আমরা সকলে একত্র হয়ে এই সংগ্রাম করব। গত 7 দিন ধরে আমরা আলোচনা করেছি, বিভিন্ন বিষয়ে অগ্রগতি হলেও সত্যি কথা হচ্ছে যে আশাব্যঞ্জক অগ্রগতি ক্ষেত্রে আমরা খানিকটা পিছিয়ে আছি এবং অগ্রগতির জায়গাটা অর্জন করা দরকার এই কারণে যে আমরা কেউই চাই না, আপনারা রাজনৈতিক দল হিসেবে, ব্যক্তি হিসেবে, সিভিল সোসাইটি হিসেবে, গণমাধ্যম হিসেবে কেউই চাচ্ছেন না যে আমরা ওই জায়গায় আবার ফিরে যাই। কাল আগামী পরশুর বিষয় নয়, দীর্ঘদিনের বিষয়। দীর্ঘদিন ধরে সংগ্রামের মধ্য দিয়েই তো আমরা এখানে আসি। আমরা যখন এখানে আসি, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো, আজকে আমি একটু সময় নিয়ে দুটো কথা বলতে চাচ্ছি। একটু বিবেচনা করুন যে অঙ্গীকার নিয়ে আমরা গত বছর জুলাইতে একত্রিত ছিলাম, সেই অঙ্গীকারের জায়গায় আমরা কতটা থাকতে পারছি। শুধুমাত্র কি আমাদের অবস্থান, শুধুমাত্র কি দলের অবস্থান, শুধু কি ব্যক্তির অবস্থান, সেটাই এবং দেশের স্বার্থকে আমরা আরো একটু বিবেচনা করব। কমিশন অবশ্যই প্রতিপক্ষ নয়, কমিশন আপনাদেরই অংশ। আমরা একটা দায়িত্ব পালন করছি মাত্র। কমিশনগুলোর পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হচ্ছে এবং তারপরে আপনাদের সাথে আলোচনার মধ্যে দিয়ে আমরা বিভিন্নভাবে আমাদের অবস্থানের কারণে যে আপনারাই আসলে জনগণের এক বিরাট অংশকে প্রতিনিধিত্ব করেন। আপনাদের
মধ্য দিয়ে একসময় দেশ শাসিত হবে, দেশের শাসন ব্যবস্থা আপনারা পরিচালনা করবেন। কমিশনের পক্ষ থেকে যে সমস্ত প্রস্তাব দেওয়া হয়েছে আপনাদের সাথে আলোচনার ক্ষেত্রে অগ্রগতির মধ্য দিয়ে কমিশন তার অবস্থান পরিবর্তন করেছে, কারণ এটা আপনাদের সকলের। আমরা এনসিসির প্রস্তাব করেছিলাম, আলোচনায় বোঝা গেছে, প্রাথমিকভাবে আলোচনায়ও বিভিন্ন রকম এর দিক আপনারা ত্রুটি বলুন, বিচ্যুতি বলুন, সেগুলো লক্ষ্য করেছেন, জানিয়েছেন। আমরা সেই অবস্থান থেকে সরে এসেছি। 70 অনুচ্ছেদের ক্ষেত্রে কমিশনের যে প্রস্তাব ছিল সেখান থেকে কমিশন সকলে মিলে আমরা আলোচনার মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করা হচ্ছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দেশ গড়তে জুলাই পদযাত্রা, এর মধ্যে 16 জুলাই বৈষম্যবিরোধী শহীদ, 3রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং আমাদের এই জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছে, যে কমিটির যারা পুরাই করবেন, বাস্তবায়ন করতে কাজ করবেন। বাস্তবায়ন আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, এবং সদস্য সচিব হিসেবে যুগ্ম আহ্বায়ক। আমরা হয়তো পূর্ণ কমিটি এবং আমরা কোন রুটে যাব, কোন কোন রাখবো, এই বিস্তারিত আমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় এনসিপির ফেসবুক পেজ থাকে বা জিজ্ঞেস বিস্তারিত বলা হচ্ছে। সরকারের পক্ষ থেকে 2 মাসে তারা জুলাই ঘোষণাপত্র দেবেন, সেই জায়গা থেকে তারপরেও আপনারা 3 আগস্ট বলছেন আপনারাই ঘোষণাপত্র পাঠ এবং ইস্তেহার পাঠ করবেন। এই কনফ্লিক্টটা কেন আসলো? মানে সরকার যদি পাঠ করে ফেলে জুলাই মাসে। এনসিপির কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন দেখছিলাম। বরগুনাতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, এতে জনমনে বাড়ছে উদ্বেগ। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কেমন দেখছেন? এ পর্যন্ত কতজন মারা গেছে, আর হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সেবা মিলছে কিনা? আমি একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, বরগুনার সদর উপজেলার গ্রাম অঞ্চলের প্রায় 76% বাড়িতে মিলছে এডিস মশার লার্ভা, এমন একটি তথ্য উঠে এসেছে এডিসিআর এর একটি গবেষণায়। আমরা যদি আপনাকে একটু বলার চেষ্টা করি, বরগুনার শহর থেকে গ্রাম সর্বত্রই ছড়িয়ে পড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব এবং প্রতিদিনই কিন্তু কেউ না কেউ মারা যাচ্ছে। গতকাল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রায় 25 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছে, তার মধ্যে 23 জনই কিন্তু এক মাসেই মারা গিয়েছে। এছাড়াও একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, 24 ঘন্টায় নতুন করে প্রায় 78 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় এখন 154 জন ভর্তি রয়েছে এবং সদর হাসপাতালে ভর্তি রয়েছে 107 জন এবং মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে 2857। এই 2857 জন আক্রান্ত হলেও গত বছর কিন্তু মাত্র 2400 আক্রান্ত ছিল, তাও এক বছরে। এবছর পিক সিজন আসার আগেই আক্রান্তের সংখ্যা কিন্তু ছাড়িয়ে গিয়েছে যে গত বছরের যে এক বছরের আক্রান্তর সংখ্যা। এবং রোগীদের সাথে আমরা কথা বলেছি, রোগীরা আমাদেরকে জানিয়েছে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা কিন্তু খুবই নাজুক, তারা ঠিকভাবে চিকিৎসা পাচ্ছেন এবং চিকিৎসকরাও কিন্তু চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে অবহেলা করছে রোগীদেরকে। এবং আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানানোর চেষ্টা করেছে, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে। অতিরিক্ত রোগীর চাপের কারণে তারা ঠিকভাবে চিকিৎসা সেবা প্রদান করতে পারছে না। এবং মশক নিধনের ক্ষেত্রেও কিন্তু পৌর কর্তৃপক্ষের উদাসীনতা রয়েছে এবং সচেতন যারা নাগরিক রয়েছে তারা আমাদেরকে যেমনটা বলার চেষ্টা করেছে, এখানকার পৌর কর্তৃপক্ষ এবং প্রশাসনের যারা রয়েছেন তারা সঠিক সময় মশক নিধন না করার ফলে মশার প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে এবং সারা দেশের প্রায় 8000 মানুষ ডেঙ্গুতে আক্রান্ত, তার মধ্যে প্রায় কিন্তু 3000 বরগুনাতে। এটি কিন্তু আশঙ্কাজনক হারে বাড়ছে এবং বরগুনার যে শহর গ্রাম সর্বত্রই ছড়িয়ে গেছে। প্রথম দিকে সদর উপজেলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকলেও এখন কিন্তু প্রতিটি উপজেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়ছে এবং প্রতিটি উপজেলায় কিন্তু কেউ না কেউ মারা যাচ্ছে প্রতিদিনই। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, অনেক ধন্যবাদ আপনাকে।
দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই প্রতিপাদ্য সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে 3 দিন ব্যাপী ফল মেলা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, মেলায় দর্শনার্থীদের কেমন সমাগম দেখছেন আর কি কি ফল পাওয়া যাচ্ছে, তারা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে পারবে কিনা, বিস্তারিত জানাবেন। ইসিকা, আমি এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের মাঠে। এখানে আজ থেকে 3 দিন ব্যাপী উদ্বোধন করা হয়েছে ফল মেলার। এখানে মূলত চাঁপাইনবাবগঞ্জের আম, কাঁঠাল, লিচু সহ প্রায় শতাধিক জাতের আম ফল এখানে ফল স্টলে পেয়েছে। এখানে কিছুক্ষণ আগে কিন্তু মেলার উদ্বোধন করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুল সামাদ এবং চাঁপাইনবাবগঞ্জের কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা কিন্তু উপস্থিত ছিলেন। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই এই মুহূর্তে কিন্তু অতিথিরা কিন্তু মেলার স্টল পরিদর্শন করছে। আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এই মেলাতে মেলা দেখতে আসছেন, স্টল দেখতে আসছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে আম, কাঁঠাল, লিচু, জামরুল, বাতাবি লেবু, নারিকেল এবং দেশীয় জাতের কিন্তু খেজুরও কিন্তু মেলার স্টলে স্থান পেয়েছে। আমরা এই মুহূর্তে অতিথিবৃন্দ মেলাটি পরিদর্শন করছেন। অতিথিবৃন্দ, আমরা এই মুহূর্তে একটু চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মহোদয়কে একটু সংযুক্ত করতে চাই যে আমরা লাইভে আছি, যদি একটু বলেন আসলে এই যে চাঁপাইনবাবগঞ্জে ফল মেলা হচ্ছে কেমন লাগছে এবং কি কি দেখলেন আপনি? ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জে 3 দিন ব্যাপী জাতীয় ফল মেলার আজকে শুভ উদ্বোধন কার্যক্রম আমরা সম্পন্ন করেছি। এখন আমরা আমাদের স্টলগুলি পরিদর্শন করছি। এখানে বিভিন্ন প্রজাতির ফল এবং বিশেষত দেশি ফল, আর এখানে আমাদের আমের প্রদর্শনী আছে। আমরা এটা দেখছি, এটা যে আমাদের পুষ্টিগুণ সেটা সম্বন্ধে আমরা অবহিত হয়েছি। আমাদের এখানে অনেক দর্শনার্থী আছেন, তারাও এইগুলিতে উপভোগ করছেন। আমরা বিশ্বাস করি যে দেশি ফলের মাধ্যমেই আমরা আমাদের যে পুষ্টির চাহিদা সেটা আমরা পূরণ করতে সক্ষম হব। ধন্যবাদ আপনাকে। জি ইশিকা, আপনি শুনছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আমাদেরকে জানাচ্ছিলেন এখানে পুষ্টিগুণ সমৃদ্ধ যে ফলগুলো আছে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের প্রায় শতাধিক জাতের আম, লিচু, কাঁঠাল সহ অন্যান্য যে ফলগুলো আছে সে ফলগুলো নিয়ে কিন্তু মূলত স্টল সাজানো হয়েছে। এই স্টলে কিন্তু নারী পুরুষ অনেকেই কিন্তু আসছেন, তাদের পছন্দের ফল কিনছেন, খাচ্ছেন এবং উপভোগ করছেন এবং তারা কিন্তু ঘুরে ফিরে মেলা দেখার চেষ্টা করছেন। জি, আমাদের সঙ্গে কথা হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে। তিনি বলছিলেন আজকে মেলার উদ্বোধন করা হয়েছে এবং চলবে আগামী 1 জুলাই পর্যন্ত। এর মধ্যে কিন্তু তারা কিন্তু প্রচারণা চালাচ্ছেন এবং তারা কিন্তু আরো নিত্য নতুন ফল কিভাবে যুক্ত করা যায় এবং পুষ্টিগুণ ফল দেশীয় যে উৎপাদন হয় এই ফলগুলো তারা কিন্তু এই স্টলে পর্যায়ক্রমে সাজাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। জি ইসিকা, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের ফল মেলার সর্বশেষ পরিস্থিতি। অনেক ধন্যবাদ আপনাকে। চাঁপাইনবাবগঞ্জে ফল মেলা নিয়ে বিস্তারিত জানছিলাম। চেয়ারম্যান আব্দুর রহমানের অপসারণের দাবিতে অনড় আন্দোলনরত এনবিআর সংস্কার ঐক্য পরিষদ দাবি আদায় না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছে সংগঠনটি। রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে রয়েছেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন, সরাসরি চলে যাচ্ছে সেখানে। আলাউদ্দিন, এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের আজকের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। ইশিকা, এই মুহূর্তে আমি আছি রাজধানীর আগারগাঁও এবং এনবিআর ভবনের সামনে এবং এখানে এসে আমি যেমনটি দেখতে পাই, সকাল থেকে এখানে অবস্থান করছি এবং এখানে এসে যেমনটি দেখতে পাই যে এনবিআর এর যেসব কর্মকর্তা কর্মচারী আছেন তারা কিন্তু এখানে সকাল থেকে এখানে মানববন্ধন করছেন। তারা এখানে স্লোগানে তারা একটা দাবি তারা জানাচ্ছেন যে এনবিআর এর যে চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, তার অপসারণের দাবি জানাচ্ছেন। তো আমি যদি আপনাকে একটু দেখাই, আমার ঠিক পিছনে আপনারা দেখতে পাবেন যে তারা কিন্তু সকাল থেকে এখানে বসছেন এবং এনবিআর এর মূল ভবনের মূল ফটকের সামনেই কিন্তু তারা অবস্থান করছেন এবং এখানে এসে তারা এখানকার যে কর্মকর্তারা আছেন তারা মূলত যে দাবিটি করছেন সেটি হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার দোসর এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণ চাই। এই ব্যানারেই কিন্তু তারা মূলত আজকের এই অপসারণের জন্য তারা কিন্তু আজকের এই আন্দোলন করছেন।
গতকাল থেকেই কিন্তু তারা এই আন্দোলন চলছে। তবে এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল যে সংস্কার, রাজস্ব ভবন বা রাজস্ব খাতের সংস্কারের জন্য কিন্তু গেল 12 মে সরকার একটি পদক্ষেপ নেয় এবং তারপর থেকেই কিন্তু তাদের এই আন্দোলন চলতে থাকে এবং সেখানে তারা তাদের দাবি যেমনটি তারা জানাচ্ছিলেন যে এখানে এনবিআর এর চেয়ারম্যান তাদেরকে উপেক্ষা করেই নাকি এই সংস্কার কার্যক্রম করতে চাচ্ছিলেন। তো সেই জন্যই কিন্তু মূলত তারা আজকের এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তারা মনে করছেন যে তাদেরকে উপেক্ষা করে এই সংস্কার কখনো সম্ভব না। এবং সেই সঙ্গে তারা আরও যেমনটি জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত সারা দেশে কিন্তু তাদের যত শুল্ক এবং রাজস্ব কর্মকর্তারা আছে এবং রাজস্ব যে হাউসগুলো আছে সেগুলো কিন্তু আপাতত বন্ধ আছে এবং সব ধরনের কার্যক্রম কিন্তু সেখানে বন্ধ আছে পুরো দেশে, যে কারণে বিপাকে পড়ছেন ব্যবসায়ীরা। এবং সেই সঙ্গে আমি যদি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গতকাল কিন্তু 13টি ব্যবসায়ী দলের নেতাকর্মীরা কিন্তু তাদের সাথে বসেন এবং তাদের সাথে কিন্তু আলোচনা করেন এবং সংবাদ সম্মেলন করেন। সেখানে তাদেরকে তাদের দাবি মেনে নেওয়ার ব্যাপারেও কিন্তু কথা বলেন এবং রাজস্বের সংস্কার বা রাজস্ব খাতের কেন সংস্কার দরকার সেই ব্যাপারেও কিন্তু তারা বলেন। তো এখানে একজন আছেন, আমি একটু তার কাছে জানতে চাইবো যে তিনি কি বলছেন, আসলে আমি শুনতে চাইবো। এই শাটডাউন কর্মসূচি দিয়েছি, আমরা চাই দ্রুত আমাদের দ্বারা যাতে কোনো জনদুর্ভোগ তৈরি না হয়, সরকার এটা অনুধাবন করে এই চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে যে আমরা এখানে একটা অবস্থান নিয়েছি, যাকে আমরা মনে করছি সংস্কার প্রক্রিয়ার মূল বাধা উনাকে অপসারণ করে আলোচনার পথ উন্মুক্ত করবে। এবং অ্যাট দ্য সেম টাইম যদি আমাদের আলোচনায় বসার জন্য অর্থ উপদেষ্টা মহোদয় ডাকেন, আমরা এটা বিবেচনা করে সেখানে যে আমরা এই চেয়ারম্যানের অপসারণ দাবি করব। তো তিনি যেমনটি কিন্তু বলছিলেন যে সংস্কারের জন্য তারা সরকারের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক এবং সরকারের সঙ্গে কিন্তু তারা আলোচনায় বসতে ইচ্ছুক এবং তারা এটাই চাচ্ছেন যে বর্তমানে যে এনবিআর রয়েছেন সেই এনবিআর এর চেয়ারম্যানকে কিন্তু তারা তার অপসারণ দাবি করে কিন্তু তাদের আজকের এক দফা দাবিতে তারা আজকে সকল কার্যক্রম বন্ধ রাখছেন। সেই সঙ্গে আমি এটাও বলতে চাই যে এখানে কিন্তু এসে আমরা দেখি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে আছে, কোনো রকম বিশৃঙ্খলা যেন না হয় সেই দিকটি খেয়াল রাখার জন্য এখানে পুলিশ, র্যাব এবং কোস্ট গার্ডের সাথে আমরা বিজিবি সদস্যদেরও কিন্তু আমরা দেখতে পেলাম। তো এই ছিল আমার কাছে এনবিআর এর রাজস্ব কর্মকর্তাদের দ্বারা যে চলমান কর্মসূচি তার সর্বশেষ। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের খেতারচর এলাকায় 9 বছর আগে বন্যার কবলে একটি ব্রিজের এক পাশের মাটি ধসে পড়ে এখন পর্যন্ত সংস্কার না হয় ভোগান্তি পোহাচ্ছে স্থানীয়রা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। এত বছরেও সংস্কার না করার কি কারণ বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? জামালপুরের এই বকশীগঞ্জের যে সাধুরচর ইউনিয়নের যে খেতারচর এলাকা, আসলে এই এলাকাতে যে ব্রিজটির পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি, মূলত এই ব্রিজটি কিন্তু জনগণের একমাত্র রাস্তা যেখান দিয়ে মানুষ চলাচল করে। তবে দুঃখের বিষয় হচ্ছে গত 9 বছরেও এখন পর্যন্ত এটির কোনো সংস্কার হয়নি। আমি যদি আপনাদের একটু দেখাই তাহলে দেখবেন যে এই যে ব্রিজটি রয়েছে এই ব্রিজের পাশে আসলে যখন এই ব্রিজটি হয়েছিল 15-16 অর্থ বছরে, এবং তখন কিন্তু বৃষ্টি হওয়ার 1 বছর পরেই বন্যায় কিন্তু এখানে রাস্তা ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার পর এই 9 বছরে এখন পর্যন্ত কিন্তু সরকার এরকম কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তবে এটি স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে একটি কাঠ দিয়ে কোনো রকম গাড়ি যাতায়াতের জন্য একটি ব্যবস্থা গ্রহণ করেছে। তবে এটি কোনো উপকারে আসছে না এলাকার মানুষ, যেটি বলছে যে আসলে বড় ধরনের কোনো যানবাহন এখান দিয়ে পারাপার হতে পারছে না। পাশাপাশি এখান দিয়ে অনেক শিক্ষার্থীরা রয়েছে যারা বিভিন্ন স্থানে যাতায়াত করে, তারা কিন্তু খুব ঝুঁকির মধ্যে দিয়েই পার হতে হয়। আমরা একটু কথা বলতে চাইবো, এখানে যারা রয়েছে তাদের সাথে কথা বলতে চাইবো। এই যে আপনাদের যে বৃষ্টি এবং এই বৃষ্টি দিয়ে প্রতিদিন কেমন মানুষ পারাপার করে এবং এই বৃষ্টির কারণে কয়টি গ্রাম আপনারা কষ্ট লাঘব হচ্ছেন, আপনারা কয়টি গ্রামের মানুষ এখান দিয়ে যাতায়াত করে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে 7-8টা গ্রামের লোক, প্রায় 4-5 হাজার লোক চলাচল করি। এখানে সামনেই 3-4টে প্রতিষ্ঠান, সাধুপাড়া হাই স্কুল, তারপরে দাখিল মাদ্রাসা, সাধুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এখানে আছে উত্তর ধাতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে অনেক ছোট ছোট বাচ্চারা স্কুলে সময় যাওয়ার সময় তাদের অনেক কষ্ট হয়, বন্যা এলে তারা যেতে পারে না। আর এখন যে একটা কাঠের সাঁকু দেখতেছেন, এটা একেবারেই দুর্বল। বাচ্চা হাতে গেলে গার্জেনের অনেক ভয় থাকে কখন ক্ষতি করে যায়, এখানে কোনো নেই। আর এটা হলো শস্য, আমাদের এখানে শস্য প্রধান দেশ জায়গা। আমরা অনেক এখানে ধান চাল সবকিছু আবাদ করি, কিন্তু দেখা গেছে ধান চাল আবাদ করে ক্ষেত থেকে যে নিয়ে যাবো এই ব্যবস্থা নেই, কামলা দিয়ে নিয়ে যেতে হয়। আর যে কামলার দাম
আমাদের যে ফসলই করি এটা কোনো কিছুই থাকে না কামলা নিয়ে। ব্রিজটা যদি হয় আমরা এই যে আসলে যেটি শুনছিলেন যে এই এলাকার যারা রয়েছে তারা বলছিল যে মূলত এই এলাকাটা কৃষি প্রধান এবং এদের কিন্তু এখান দিয়েই তাদের কৃষি যে পণ্যগুলো রয়েছে সেগুলো শহরের দিকে নিয়ে যেতে হয়, তবে তারা শহরের দিকে নিয়ে যেতে কিন্তু পারছে না, কারণ এখান দিয়ে যাতায়াতের তেমন রাস্তা নেই। এবং পাশাপাশি আমি কথা বলেছিলাম বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সাথে এবং পিআইওর সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছে যে আসলে বিভিন্ন কারণেই তারা এখানে কোনো বরাদ্দ দিতে পারেনি এবং তারা যেটি বলেছে এখন বর্তমানে তারা চেষ্টা করছে যে যাতে নতুন করে একটি বরাদ্দ দেবে এবং এই এলাকার মানুষের যে দুঃখ দুর্দশা সেটি যাতে লাঘব হয় সেই জন্য তারা চেষ্টা করবে। আসলে এই ছিল মূলত জামালপুরের বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন থেকে একটি ব্রিজের পার ভাঙনের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। শিক্ষা, স্বাস্থ্য ও সকল নাগরিক অধিকার সহ 10 দফা দাবিতে চা শ্রমিক সমাবেশ পালন করছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মিলনায়তনে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ এলাই। কোটি কোটি চা শ্রমিকরা কি কি দাবি উত্থাপন করেছে আমাদের জানান। হ্যাঁ ঈশিতা, আপনি যেমনটি বলছিলেন যে এই মৌলভীবাজারের চায়ের রাজধানী বলা হয়, এই মৌলভীবাজারের চায়ের রাজধানীতে এইবারকারই প্রথমে চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই জাতীয় সম্মেলনে মূলত 10টি দাবি চা শ্রমিকদের এখানে উপস্থাপিত হচ্ছে, যেটি হচ্ছে যে তাদের ভূমির অধিকার, কৃষি, স্বাস্থ্য এবং যে তাদের মাতৃত্বকালীন যে ছুটির সেইটার ব্যাপারে এই নিয়ে 10টা দাবি নিয়ে এই চা শ্রমিকদের আজকের এই চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং চা শ্রমিকের এই সম্মেলনকে কেন্দ্র করে বিশাল চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এখানে জাতীয় নেতৃবৃন্দ, শ্রমিক ইউনিয়নের জাতীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ সহ চা শ্রমিকের বিভিন্ন বাগানের শ্রমিকরা এখানে সমবেত হয়েছেন। আমি আমাদের দেখাতে চাই এখানে ব্যানার নিয়ে বিভিন্ন শ্রমিকরা এখানে সমবেত হয়েছেন এবং তারা দাবি তুলছেন যে তাদের যে অধিকার, দীর্ঘদিনের এই চা শ্রমিকরা যে বঞ্চিত রয়েছে তাদের সেই অধিকার আদায়ের লড়াই সংগ্রামে আজকে ট্রেড ইউনিয়ন কেন্দ্র যে ভূমিকা রাখছে তারা উচ্ছ্বসিত এই চা শ্রমিক ইউনিয়নের এই শ্রমিকরা এবং শ্রমিকরা দাবি করছেন যে তারা তাদের যে ভূমির অধিকার সেটা নিশ্চিত হবে এবং শ্রমিকদের যে ন্যায্য মজুরি সেটা তারা অনেকটা বৃদ্ধি পাবে বলে তারা আশা করছেন। আমার সাথে আছেন এখন প্রবীণ রাজনীতিবিদ কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম জানাবেন যে আজকের এই সম্মেলনকে ঘিরে চা শ্রমিকদের উচ্ছ্বাস এবং তাদের দাবি বিষয়ে আপনি বিস্তারিত একটু জানান। ধন্যবাদ। চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আনুষ্ঠানিক সম্মেলন কার্যক্রম শুরু হয়ে গেছে এবং এটা উপর থেকে চাপিয়ে দেওয়া ভুইফোর কোনো সম্মেলন না। বহু মাস ধরে, বহুদিন ধরে বাগানে বাগানে শ্রমিকদের ভেতরে আলোচনা করে তাদের মতামত নিয়ে কি দাবি তাদের আজকে আছে সমাজের কাছে, দেশের কাছে, রাষ্ট্রের কাছে, সেই ভিত্তিতে 10 দফা দাবিনামা প্রণীত হয় এবং 10 দফা বাস্তবায়নের জন্য সংগ্রাম চলতে থাকে। সেখানে ছোটখাটো দাবি যে বাগানে বাগানে আমাদেরকে বৃষ্টি হলে যাতে আমরা বৃষ্টির ভেতরে ওখানে দাঁড়াতে পারি, সেখানে যাতে ওয়াশরুমের একটা ব্যবস্থা করা হয়, মাতৃকালীন ছুটির ব্যবস্থা যাতে নিশ্চিত করা হয়, শিক্ষার ব্যবস্থা যাতে করা হয়। এই ধরনের দাবি থেকে মৌলিক 2টা দাবির কথা আমি বিশেষভাবে উল্লেখ করি। একটা হলো তাদের বেতন। শুনলে পরে লজ্জা পাই। আমরা মুক্তিযুদ্ধ করেছি, এই জন্য মুক্তিযুদ্ধ করি নাই যে একজন শ্রমিককে দৈনিক 170, এখন হয়েছে 171 টাকা, এই সংগ্রাম করি নাই। এবং আরেকটা দাবি হলো এই জমি হলো সরকারি খাস জমি এবং চা বাগান করার জন্য যেটুক প্রয়োজন তার বাইরের জমি আমাদের চা বাগানের শ্রমিকদেরকে কেন দেওয়া হবে না এবং সেইখানে তাদের বাড়ি ঘর করে তাদের নামে সেই জমি কেন দেওয়া হবে না। এই সব মৌলিক দাবি সহ বৈষম্য দূর করার জন্য আজকে এই সংগ্রাম। আপনি যেমনটি শুনছিলেন যে এই চা শ্রমিকদের 10 দফা দাবি নিয়ে আজকের এই সম্মেলনে একটি কমিটি ঘোষণা করা হবে। ঘোষণার পরে এখান থেকে এই চা শ্রমিকদের যে লড়াই সংগ্রাম সেটাকে চালিয়ে নেওয়া হবে। ইশিকা, এই ছিল আমার কাছে চা শ্রমিক ট্রেড ইউনিয়ন সম্মেলনের সর্বশেষ।
দুজন অস্থায়ী শিক্ষক দিয়ে চলছে ময়মনসিংহের ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি প্রতিষ্ঠানটি। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, শিক্ষার্থীদের দাবি কি আর সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে, বিস্তারিত জানাবেন। ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি ময়মনসিংহের যে বিভাগীয় প্রতিষ্ঠানটি রয়েছে, সেই প্রতিষ্ঠানটির 156 জন শিক্ষার্থী। তারা বলছেন যে 2022-23 সেশনে তারা ভর্তি হওয়ার পরেই কিন্তু শিক্ষক সংকটে ঢুকছেন। অর্থাৎ বিগত 4 মাস পূর্বে তাদের অধ্যক্ষ থাকলেও এই 4 মাস পূর্বে কিন্তু তাদের অধ্যক্ষ অন্যত্র বদলি হয়। অস্থায়ী 2 জন শিক্ষক দিয়ে তাদের ক্লাস পরিচালনা করা হচ্ছে এবং যার কারণে শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন বিষয়ে কিন্তু তারা যে ব্যবহারিক ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছেন এবং অস্থায়ী শিক্ষকরা কিন্তু সপ্তাহে 2 জন শিক্ষক 2 দিন কিন্তু আসেন, যার কারণে শিক্ষার্থীরা কিন্তু সকল বিষয়ে তারা পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছেন এবং তারা বলছেন যে যথারীতি তাদের পরীক্ষা হলেও কিন্তু তারা এই যে শিক্ষক সংকট সহ অন্যান্য সুযোগ সুবিধা যে রয়েছে সবগুলো কিন্তু সংকট রয়েছে। সেই সংকটের কারণে কিন্তু তাদের যে ক্যাম্পাসটি সেটি কিন্তু দিনে দিনে কিন্তু অনিরাপত্তাহীনতায় কিন্তু তারা রয়েছেন এবং আমরা ক্যাম্পাসে এসে দেখেছি কিন্তু ক্যাম্পাসটি একেবারেই জঙ্গলে পরিণত হয়েছে এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদের কিন্তু এখানে এই ক্যাম্পাসটিতে কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকটি ভবন রয়েছে এবং সেই ভবনের হোস্টেলে কিন্তু মেয়ে শিক্ষার্থীরা এখানে থাকেন এবং তারা বলছেন যে তাদের সিকিউরিটি ব্যবস্থা জোরদার না থাকায় তারা কিন্তু আতঙ্কের মধ্যে তারা কিন্তু রয়েছেন। আমরা একটু জানতে চাই আপনাদের কি কি ধরনের সমস্যা হচ্ছে মূলত। আমাদের মূলত এখানে কোনো টিচার নেই। আমরা যে 4 বছর এটা কোর্সে আসছি, 2 বছর ধরে আমাদের কোনো টিচার নেই। গেস্টের সাথে আমাদের ক্লাস হচ্ছে, আমাদের কোনো সিকিউরিটি নেই, ক্যাম্পাসে কোনো পরিচর্যা হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। তো রাষ্ট্রের কাছে আমাদের একটা দাবি, যত সম্ভব আমাদেরকে টিচার দিক এবং আমাদের ক্যাম্পাস সিকিউরিটি বাড়াক। তিনি বলছিলেন যে তারা ভর্তি হওয়ার পর থেকেই কিন্তু শিক্ষক স্বল্পতায় কিন্তু তারা রয়েছেন এবং তাদের যে ব্যবহারিক ক্লাসগুলো সেই ক্লাসগুলো কিন্তু করা হচ্ছে না। অর্থাৎ আমরা দেখেছি যে এই ইনস্টিটিউটের কিন্তু যে ক্লাসরুম রয়েছে সেই ক্লাসরুমগুলো কিন্তু একেবারেই অপরিচ্ছন্নতা রয়েছে এবং তারা বিশেষ করে নিরাপত্তাহীনতায় কিন্তু এই শিক্ষার্থীরা ভুগছেন এবং বহিরাগতরা কিন্তু প্রায় সময় ক্যাম্পাসে ঢুকে কিন্তু তারা বিভিন্ন যন্ত্রাংশ রয়েছে সেগুলো কিন্তু চুরি করে নিয়ে যাচ্ছেন। তারা সর্বশেষ বলছেন যে সরকার যেন তাদের এই বিষয়গুলো যথাযথভাবে দেখে এবং নিরাপত্তা ব্যবস্থা সহ সকল বিষয়ে শিক্ষক যেন নিয়োগ দেওয়া হয় সেই বিষয়ে কিন্তু তারা দাবি রাখছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, অনেক ধন্যবাদ আপনাকে।